শোনা যাচ্ছে তো? স্টার্ট করি তাহলে। প্র্যাকটিস সেট 3 হবে আজকে। প্রথমে আমি এই সেটটা তোমাদের আমি পাঠিয়ে দেবো গ্রুপে, তোমরা শুধু ম্যাথস আর জিআই পার্টটা একটু আলোচনা করো। আচ্ছা, দেখো তো এই অঙ্কটি কি কেউ পারবে করতে? 39 ট্রাই করো তো। দেখো তো কারুর শেখানো হয়েছে, কারুর ব্যাচে শেখানো হয়েছে এটা, নাহলে করবো না। স্যার এটা হয়েছে আমার। ঠিক আছে, ট্রাই করো। তাহলে কি করতে হবে, এইখানে আমাদের যতগুলি গুটি থাক না কেন, যে কোনো দুটো, সেই দুটো গুটি চুজ করব যার মধ্যে আমার একটা কমন পয়েন্ট থাকবে। তাহলে আমি যদি প্রথম দুটো গুটির দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানেও 2 রয়েছে, তার মানে এই দুটোর মধ্যে একটা কমন। তাহলে এইরকম অঙ্কগুলোতে যখনই দুটো গুটি বা দুটোর বেশি থাকবে গুটি, তখন আমরা চেক করতে হয় যে আমার কমন কোনটা আছে। এটা কত হলো আনসার? 4 বেরোচ্ছে তো স্যার। 4, কারেক্ট কারেক্ট, 4 আনসারই হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলোতে আমাদের করতে হয় কি, যে কোনো দুটো গুটি আমাকে চুজ করতে হবে প্রেফারেন্সে, প্রেফারেন্স অ্যাকচুয়ালি, যে আমি দেখবো যে তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট আছে কিনা। তাহলে দেখছি যে 1 কমন পয়েন্ট আছে এই দুটোর মধ্যে, তাহলে 1 কমন পয়েন্টটাই আমার প্রেফারেবল। যেমন 2 এখানে, এখানেও 2 আছে, এটাতেও আছে, এখানে কিন্তু দুটো কমন পয়েন্ট আছে, এখানে 1 3, এখানে 1 3, তাহলে এটা করলেও হতো। কিন্তু দুটো গুটি কমন যদি থাকে না, তখন ইনফরমেশন কম পাওয়া যায়। সব থেকে বেশি ইনফরমেশন পাওয়া যায় যে দুটো গুটির মধ্যে আমার 1 কমন পয়েন্ট বা একটা মাত্র কমন নাম্বার থাকে। তাহলে আমি এই দুটোকে চুজ করলাম। এবার ক্লকওয়াইজ আমি 2, দেখো কোনটা কমন, আমার কমন হচ্ছে আমার দুটোতেই 2 হচ্ছে আমার কমন। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এই দুটোর রেসপেক্টে আমি ক্লকওয়াইজ লিখবো। তাহলে প্রথম গুটিটাতে 2 আছে, 2 এর পর আছে কত ক্লকওয়াইজ যদি ধরি, তারপরে 6 আছে, তারপরটায় 3 আছে। এটা প্রথম গুটিতে হলো। সেকেন্ড গুটিতে 2 এর রেসপেক্টে 2 থেকে স্টার্ট করলে ক্লকওয়াইজ যদি ঘোরাই, তাহলে 2 এর পর আছে কত 5, তারপরে হচ্ছে 4। এবার দেখো সামনাসামনি যেগুলো হলো ওগুলো হচ্ছে একে অপরের অপোজিট। মানে কি বলতে চাইছি, যে 3 এর অপোজিট হচ্ছে 4, 6 এর অপোজিট হলো 5, তাহলে কোন একটি লুডুর ছক্কাতে আর পড়ে রইলো কি 1, তাহলে এই 2 এর অপোজিট হচ্ছে সেই 1, 2 এর অপোজিট হবে 1। তাহলে আমাকে ক্লকওয়াইজ সবগুলো লিখে নিতে হয়, ক্লকওয়াইজ লিখে নিয়ে যার সোজাসুজি যা পড়লো সেটাই তার অপোজিট। তো প্রশ্নে আমার জিজ্ঞাসা কি করেছে, যে 3 এর বিপরীতে কোন সংখ্যা আছে, তাহলে 3 এর অপোজিটে আমি পেয়ে গেলাম 4, 3 এর অপোজিটে 4, 5 এর অপোজিটে 6 এন্ড 5, 2 এর অপোজিটে 1। তাহলে এই ক্ষেত্রে আমি দেখলাম যে আনসার হয়ে গেল আমার 3, এর অপোজিটে 4, অপশন এ। আচ্ছা, রিজনিংটাই প্রথমে একটু আলোচনা করে নিই, তারপরে যাচ্ছি অন্যদিকে। তারপরে আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 36 দেখো, করো তো একবার, ভেবে নাও, তারপরে আমি বলছি। ক্ষেত্রে 26 বিয়োগ আসছে, আর ওরা 20, মানে 80 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে তো 20 আসছে। তাহলে ডিফারেন্সের দিক দিয়ে তুমি বললে যে স্যার এটা হলো 26, এটা হলো 20, এটা রইলো 16, তাহলে এটা আমার কোনো এখানে আলাদা কিছু করা গেল কি 16। তাহলে এই ডিফারেন্স দিয়ে খুব একটা গ্যাপ কিন্তু বোঝা গেল না।
আর সবাই ভাবো, এই অঙ্কগুলো বলে দিলেই বলা হয়ে যায়। বলো আর কেউ কিছু? স্যার অপশন ডি আনসার হবে। অপশন ডি আনসার রেশিও হচ্ছে না? বলো কিভাবে। রেশিও করলে স্যার 4:3 আসছে স্যার। ওই অপশন সি এরও 4:3, অপশন বি এরও 4:3 স্যার। অপশন ডি এরটা Correct. 6:5 আসছে রেশিও করলে। একদম কারেক্ট আনসার। তাহলে 13 দিয়ে কাটাকুটি করি, তাহলে 8:8 13 104, 6 13 78, তার মানে এই কাটাকুটি করলে 4:3। 16 দিয়ে করি, 6 16 96, 5 16 80, 6:5 দেখি। তারপর একটা 20 দিয়ে কাটলাম, 20 দিয়ে কাটলে 4:3। এটা দিয়ে 16 দিয়ে কাটি নাকি, 4 16 3, 4 16 64, 3 16 48। অপশন বি হলো না আনসার? বি ফর বোম্বে। কত এসেছিল? বি তো? সরি হ্যাঁ, স্যার, বি বি স্যার, বি স্যার, বি। ইয়েস। বি বি স্যার। এই হলো, হ্যাঁ বি হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো দেখো, এগুলো তোমরা পারবে। কনভার্সন এইখান দিয়ে কোন নিচের শব্দগুলির নিয়ে গঠিত কোন শব্দটি তৈরি করা যাবে না, মানে এই যে লেটার গুলো রয়েছে এগুলো এর মধ্যে আছে কিনা দেখলেই বুঝতে পেরে যাবে। স্যার অপশন বি হবে আনসার স্যার, টি নেই ওর মধ্যে। তাহলে টি নেই, তাহলে এই হলো আমার হ্যাঁ, বি হবে স্যার। বাস এইটুকুই আমি রিজনিং এ দেখছি, বাদ বাকি এগুলো তোমরা পারবে। আচ্ছা, এটা দেখে নিয়ে একবার, কোয়েশ্চেন নাম্বার 32। অপশন এ আনসার হবে, F1 হবে স্যার। বলো লজিক বলো, বলো লজিক বলো দেখি কিভাবে স্যার হলো। F2 স্যার, F2 স্যার, F2 কেন স্যার? এই যে দেখুন 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, তাহলে ওখানে 2 হচ্ছে, আর এখানে উল্টো দিক থেকে এ বি সি ডি ই, তারপরে এফ হবে, তাহলে F2 আনসার হবে, অপশন ডি আনসার হবে। কারেক্ট। তাহলে 4 2 8, 8 2 16, 16 2 32, 2 64, 64। তাহলে এদিকে ডাবল করে যায়, এ বি সি ডি ই এফ, তাহলে F2 হচ্ছে এই প্রশ্নের উত্তর। এগুলো প্র্যাকটিস করবে সবাই, খুব ভালো রেসপন্স পেলাম। চলে আসি এবার ম্যাথসের দিক দিয়ে। আচ্ছা, এই প্রশ্নের কোয়েশ্চেন নাম্বার কয়েকটা একটু ধরে ধরে করি। এই প্রশ্নের লসাগু কত? তাহলে যে কোনো ভগ্নাংশের লসাগু বার করার জন্য কি হয় বলতো? ওপরটা লসগু করতে হবে। হ্যাঁ, উপরগুলো উপরটা লসাগু লসাগু, করবো। নিচেরটা গসাগু, আর নিচেরটা হ্যাঁ, তাহলে গসাগু। উপরগুলো লসাগু করলে আমি দেখছি 3 7 21, 4 84, 84, 84। হ্যাঁ, আর নিচের গুলোর এইচসিএফ যদি দেখি তাহলে 1 হবে, তাহলে 84/1। এই 84 প্রশ্নের আনসার হবে। উত্তর হলো। হ্যাঁ, তাহলে যে কোনো ভগ্নাংশের লসাগু বললে ওপরের, দ্যাট মিনস লবে যেগুলো থাকে সেগুলো লসাগু করতে হয়, এবং হরে যেগুলো থাকবে তাদের গসাগু করতে হয়। তেমনি যদি এটা লসাগু না বলে গসাগু বলতো, ঠিক উল্টোটা, যেটা বলবে সেটা ওপরেরটা। তাই এটা গসাগু বললে উপরের। যদি কোনো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু বলছে যে এইচসিএফ, এলসিএম হচ্ছে এইচসিএফ এর 26 গুণ, 26 টাইমস, এবং এইচসিএফ প্লাস এলসিএম এর অ্যাড করলে, যোগফল করলে 729 হয়। একটি সংখ্যা 81 হলে অন্যটি কত? করো দেখি। টেস্ট করে যদি আমি যোগ করি মানে বিয়োগ ফলটাকে, তাহলে তো স্যার অপর সংখ্যাটি পাওয়া যাবে, আর ওটা করে মিলিয়ে দেখতে হবে তাহলে।
স্যার আমি যেভাবে করলাম ওই x প্লাস 20x ইকুয়াল টু হচ্ছে আপনার ওই 729, তাহলে ওখান থেকে x এর মান বেরোলো হচ্ছে 27, তাহলে হচ্ছে আপনার গসগু 27 বেরোলো, তাহলে লসগু হবে 26 গুণ 27। তারপরে তার হচ্ছে না, বুঝতে পারছি না আর। স্যার 153 হবে আনসার। স্যার আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না। ও 702 ইন্টু 27, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে আমি কেটে দিয়ে 3 দিয়ে কাটলাম, তাহলে 2 23 4 234 হলো 31 এক্স এর ভ্যালু, মানে একটি সংখ্যা এত হলে অন্যটি কত। হ্যাঁ স্যার, দুটি সংখ্যা 234 হচ্ছে। তাহলে 234 আরেকটি সংখ্যা আর পেয়ে গেলাম, কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে হ্যাঁ। তাদের ডিফারেন্স। 234 মাইনাস একটি সংখ্যা 81 153। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা দেওয়া থাকলে লসাগু এবং গসাগু গুণফল করে আমরা অন্য ওই একটি জায়গাটা সংখ্যা আমি পেতে যোগ পারি। করে দিয়েছিলাম ভুল করে, 81 গুণ x না রেখে 81 প্লাস x লিখেছি, অন্য মিল ছিল না। হুম। এবার এটা চেষ্টা করো তো। 44, এটা তো বলার কিছু নেই, পারবে। এর রুট করলে 4, 16 রুট করলে 4, স্যার 10 যোগ আনসার করলে হবে এটার 10। 4 প্লাস 225, 225 এর রুট করলে 15, 15 আর 10 করলে 25, 25 এর রুট করলে 5, 5 প্লাস 5 হ্যাঁ 10 আনসার। 10। তারপর এটা করো। কোয়েশ্চেন নাম্বার 45 করো। স্যার বি আনসার 2.025, অপশন বি। দেখো, হ্যাঁ, এবার এই অঙ্কগুলো আমরা অপশন টেস্টে যদি করতাম কিভাবে করতাম, দেখো এটা +2 আছে, তার মানে 2 এর সাথে কিছু যোগ হচ্ছে, তার মানে আনসার আমার 2 এর থেকে বড় হবে কিছু। তাহলে মানে 2 এর থেকে বড়, +2 আছে মানে 2 এর থেকে বড় একটি সংখ্যা হবে, 2 প্লাস সামথিং। তো 2 প্লাস সামথিং 2 এর থেকে বড় অপশন গুলোর মধ্যে দেখলে আমার এ অপশন বাদ এবং সি অপশন বাদ, এ আর সি বাদ, এটা বাদ হবে। এবার একটা খেয়াল করো যে এবার আমার আর কি ডিফারেন্স আছে, এখানে ডেসিমালের পর 5 ঘর ডিজিট, এখানে ডেসিমালের পর 3টে ডিজিট। এবার খেয়াল করো এই দুটোকে আমি যদি মাল্টিপ্লাই করি, এখানে 0.25 0.25 ইন্টু 0.25, তার মানে ডেসিমালের পর দুটো 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 মানে 6টা, ডেসিমালের পর 6খানা ডিজিট, ডিভাইডেড বাই নিচে ডেসিমালের পর 3টে ডিজিট। ওপর নিচে কাটাকুটি করলে ডেসিমালের পর আমার 3টে ডিজিট থাকবে। ডেসিমালের পর 3টে ডিজিট দিয়ে আমার অপশন কোন অপশনে রয়েছে, এটাই, এটা এসছে আনসার বি অপশন। হ্যাঁ স্যার বি অপশন এসছে আমার, বি অপশন। বাকিটা বলো, হ্যাঁ, বোঝা স্যার। কি গেল এই জিনিসটা? হ্যাঁ স্যার, এটা কি? বুঝতে পেরেছি। ঠিক আছে।
এটা আগেরটা কি ছিল? ও, এগুলোর মধ্যে কোনটা বৃহত্তম? 46 এখানে থাকবে একটা কোয়েশ্চেন, 46 এগুলির মধ্যে কোনটি বৃহত্তম? করো। স্যার এগুলো কি সব ভগ্নাংশে কনভার্ট করে নেবো নাকি? করো, কিভাবে করবে, কিভাবে করা যায় দেখো। ডেসিমাল গুলো তুলি প্রথমে। 10 স্যার ডিভাইডেড ডিফারেন্স করে বাই করে করছি। 11। ডিফারেন্স দিয়ে এলসিএম করতে হবে তাহলে। তাহলে 91 ডিভাইডেড বাই 100, তারপর 73 ডিভাইডেড বাই 80, তারপর 83 ডিভাইডেড বাই 90। এরকম অবস্থায় যখন থাকবে তখন ফ্র্যাকশন গুলোর মধ্যে ডিফারেন্স গুলোর এলসিএম করতে হয়। দিয়ে উপরে দেখো এখানে কি আছে, এদের ডিফারেন্স 7, 7, এরও ডিফারেন্স পরেরটাও 7, 7। পরেরটা আচ্ছা, হচ্ছে এই 9। পয়েন্টটা আগে বলি। যখনই ডিফারেন্স সেম হয়ে যাবে না, ধরো আমি যদি বলি যে স্যার একটা সংখ্যা দেখি 11/19 আছে, আর একটা সাপোজ 21/29 আছে, এই দুটোর মধ্যে কে বড় হবে, তখন ডিফারেন্স যখন সেম হবে, যখন ডিফারেন্স সেম হয়ে যায়, যে সংখ্যাটির ওপরে বেশি হয় সেইটা বড় হয়। ঠিক আছে, তার মানে এই দুটোর মধ্যে কোনটা বড়? দ্বিতীয়টি বড়। যদি ডিফারেন্স সেম হয়ে যায় তাহলে ওপরের দিকেরটা তাকাতে হয়। তাহলে এদের ডিফারেন্স আমি 7 পেলাম। এই দুটোর মধ্যে যদি শুধু তুলনা করতে বলতো তাহলে আমি বলতাম 83 বড়, কিন্তু ওখানে তো অনেকগুলো রয়েছে না। তারপরেরটাই ডিফারেন্স হচ্ছে 9, তারপরটা ডিফারেন্স আমার 1। তাহলে এই ডিফারেন্স গুলো ইকুয়াল করব। তাহলে এক জায়গায় ডিফারেন্স 7 আছে, এক জায়গায় 9 রয়েছে, তাহলে এদের এলসিএম করলে কত হয়? 7 আর 9 এর এলসিএম হলো 63। 63। 63 মানে এটাকে আমার 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকেও 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 7 দিয়ে, আর এটাকে আমার 63 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 63 দিয়ে যদি মাল্টিপ্লাই করি উপরে থাকবে কত? 630। 630। তারপরেরটা এবার আর মাল্টিপ্লাই করার দরকার নেই। এবার বুঝবো দেখো, এবার মাল্টিপ্লাই মুখে মুখে করবে। 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 8 9 72 সামথিং, খুব বেশি হলে 73 বা 720 সামথিং হলো। এইটা দেখো 9 9 81, 9 9 81 মানে প্রায় 810, আমি রাউন্ড ফিগারে যদি ধরি তাহলে আমার 819। তাহলে গুণ করলে আমি দেখব সব থেকে বড় ওপরে কে হবে, এইটার হবে। এটাও তুমি চেক করে দেখে নাও যে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে কত। 3 9 27 7, হাতে থাকলো 2, 8 9 72 আর 2 74, 747। তাহলে এইরকম সংখ্যায় যখন আমার থাকবে তখন আমরা ডিফারেন্স গুলো ইকুয়াল করব। তাহলে আমি আর একটা এক্সাম্পল তাহলে বলি, আর একটা এক্সাম্পল বলি। ধরো আমি তোমাকে দুটো নাম্বার বললাম, 249 বাই 500, 500 এটা লিখলাম ধরো, আর এখানে লিখলাম 1000, আর আমি ডিফারেন্স সেম একটা ডেটা লিখছি, তাহলে কত লিখবো? 749 সাপোজ এরকম আছে। দুটোর কি ডিফারেন্স সেম? আগে দেখে নাও। এটার কত? 251 ডিফারেন্স, এটাও 251 ডিফারেন্স। যখন এই ডিফারেন্স সেম হবে তাহলে এই দুটোর মধ্যে বড় কে হবে? দ্বিতীয়টা বড় হবে স্যার, 749। এবার ডিফারেন্স যদি সেম না হয়, এরকম ডেটা গুলো আমি ছোট ছোট লিখছি। সাপোজ 7/11, 19 সাপোজ 25। এই দুটোর মধ্যে আমি দেখতে চাইছি বড় কে ছোট, তখন এদের মধ্যে গ্যাপ দেখবো। এই গ্যাপটা 4, এই গ্যাপটি 6। এই গ্যাপ দুটো সমান করার জন্য আমি 6 আর 4-এর লসাগু, দ্যাট ইজ 12। 6 আর 4-এর লসাগু কত? 12। 12 করার জন্য এটাকে তাহলে 2 দিয়ে গুণ করব, কারণ ছিল 6, 2 দিয়ে গুণ করলে 12 হবে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে 12 হবে, তাহলে উপরেরটাকে 3 দিয়ে গুণ করো। তাহলে উপরেরটিকে 3 দিয়ে গুণ করলে 3 7 21,
আর উপরেরটিকে 2 দিয়ে গুণ করলে 19 দিয়ে 38। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়? তাহলে আমরা চলে যাব 19/25 বড় বড় হলো। 19/25। বলো, বাকিরা সবাই বুঝতে পারলে ব্যাপারটা? শুনতে পাচ্ছ নাকি? স্যার স্যার এইটা বুঝতে আচ্ছা, পারলাম, শোনা স্যার যাচ্ছে, ডিফারেন্স সেম হলে ওটা একবার একটু বলবেন, ডিফারেন্স সেম হলে কি করব? এটা এই যে বুঝতে পেরেছি স্যার। ডিফারেন্স যদি সেম হয়ে যায়, তখন ওপরে যার বড় থাকবে ভ্যালু সেইটা আমি বড় ধরবো। যেমন এই দুটোর মধ্যে ডিফারেন্স সেম হলে উপরে যার বড় আছে, দ্যাট মিনস লবে যার বড় আছে, লব। ঠিক আছে স্যার। আর ডিফারেন্স সেম না হলে ডিফারেন্স সেম করব। সেম করার জন্য নিচেরটাকে গুণ করব না, জাস্ট লবটাকেই গুণ করব। যেমন এখানে আমার ডিফারেন্স 6 ছিল, এখানে ডিফারেন্স 4 ছিল, তাহলে আমি এলসিএম করে নিলাম বা লসাগু করে 12 করে নিলাম। 12 করে নেওয়ার পর তাহলে আমি দেখছি 6 কে 2 দিয়ে গুণ করলে 12 হবে। তাহলে এইদিকে 2 গুণ করে লাভ নেই, করলাম আমি 19-এর সাথে 2 গুণ করলাম। তেমনই এখানে 4 রয়েছে, তাহলে আমি 12 করার জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করব, কিন্তু 3 দিয়ে দুটোকেই করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমি জাস্ট চেক যেহেতু করছি, তাহলে ওপরেরটাকে 3 দিয়ে গুণ করলেই হবে, কারণ শুধু ওপরেরটাই আমি চেক করব। 3 সাথে 21। বলো এবার ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ক্লিয়ার। যেমন আগের অঙ্কটাতে এখানে 7-এর গ্যাপ, 7-এর গ্যাপ, 9-এর গ্যাপ, 1-এর গ্যাপ, তাহলে এই 7 আর 9 আর 1-এর এলসিএম বা লসাগু হলো 63। তাই জন্য 7-এর সাথে 9 মাল্টিপ্লাই না করে শুধু 83-র সাথে 9 করলাম। 73-এর সাথে এই গ্যাপটা 7 ছিল, 9 দিয়ে গুণ করলে ওপরেরটা করতে হতো। এবার যদি আমি মুখে মুখে বুঝতে পেরে যাই যে ওপরেরটা বা লব কার বেশি হবে গুণ করার পর, তাহলে আমি পুরোটা গুণ করব না। তো এই অঙ্কটিতে আমার 91 × 9 ছিল বড়, আর একটা 83 × 9 ছিল। তাহলে এটার থেকে আমি গুণ করে পেলাম 819, আর এটাই পেলাম 747। এই দুটোর মধ্যে আমি দেখলাম যে এটা বড়, দ্যাট মিনস 91/100, দ্যাট মিনস 0.91, এই ডেটিকটি আমার বড়। বলো ক্লিয়ার সবার? ক্লিয়ার হ্যাঁ স্যার স্যার। ক্লিয়ার। চলে যাই এবার 47। খুব ভালো একটা ট্রিক্স। হ্যাঁ, এইখানে আনসার দেখছি স্যার 1 প্লাস সামথিং আছে, তার মানে 1-এর বেশি উত্তর হবে, তার মানে ডি অপশন, সি অপশন আউট হয়ে গেল। আমি এটা জাস্ট বলে রাখলাম, কোনো কোনো অঙ্কে অপশন দেখে হয়ে যায় যে 1 প্লাস সামথিং আছে। তাহলে এই সামথিংটা বার করি, এইটার ভ্যালু বার করি। এইটার দেখো, এইটা টোটাল দুটো যোগফল আছে, নিচে দুটো যোগফল আছে, আমি এইটুকু পার্টের ভ্যালু বার করবো। হ্যাঁ, তাহলে প্রথমে 1/2 আছে, তাহলে টোটাল আমার দুটো স্টেপের অঙ্ক। কারণ দুটো স্টেপ কেন বলছি, কারণ দুটো যোগফল আছে, এখানে একটা এখানে একটা, মানে দুটো অপারেশন আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে আমাকে দেখে নিতে হয় এই অঙ্কের জন্য কতগুলো অপারেশন আছে, আর লাস্টে কোন ডিজিট আছে 1/2। 1/2, 3/2ও থাকতে পারতো, 5/2ও থাকতে পারতো। তাহলে যদি 5/2 বা 7/2 বা 7/9 থাকতো, নিচেরটা বলছি, তাহলে প্রথমে 7 লিখবো, তারপরে 9 লিখবো, যদি আমার 7/9 থাকতো। যদি আমার 5/13 থাকতো, তাহলে প্রথমে 5 লিখতাম, তারপরে 13, এরকম ভাবে পাশাপাশি লিখতাম, দিয়ে তারপরে অঙ্কটি করতাম যতগুলো অপারেশন হবে। তাহলে এই অঙ্কতে আমার 1/2 আছে, তাহলে প্রথমে 1 লিখলাম, তারপর 2 লিখলাম। লেখার পর যেহেতু দুটো অপারেশনের অঙ্ক, তাই দুটো এরকম দাগ দিলাম। দুটো দাগ দিলাম কেন? কারণ দুটো কাজ আমার করতে হবে, দুটো অপারেশনের অঙ্ক। এবার কি করব, দুটো কাজ আমি এখানে করব কিরকম ভাবে, এই 2-এর সাথে 1 যোগ করে দাও, কারণ যোগ চিহ্ন আছে বলে 2-এর সাথে 1 যোগ করলাম, তাহলে এখানে 3 লিখে দিলাম। আবার যোগ রয়েছে, তাহলে আবার যোগ করে দাও, কোনটাকে, পেছনেরটার সাথে পরেরটার, সামনেরটা, এই দুটোকে যোগ করে দাও, তাহলে কত পেলাম, 5 পেয়ে গেলাম। তাহলে এইটুকু পোর্শন যেটা আমি বক্স করে রেখেছি, তার ভ্যালু হয়ে গেল আমার 3/5। 3 কোনটা, এই যে 3 আর লাস্টে 5, তাহলে যেটা লাস্টে রয়েছে সেটা নিচে, তার আগেরটা উপরে।
তার মানে এই যে বক্স করে রেখেছি এই পোর্শনটির ভ্যালু আমার হলো 3/5, এই পোর্শনটির ভ্যালু হলো আমার 3/5। ঠিক আছে, কারো কোনো অসুবিধা কোনো স্টেপে? আর সামনে +1 আছে, তাহলে 1 + 3/5 করে নাও। তাহলে আমার এইটার উত্তর হয়ে গেল নান অফ দিস, মানে 1/3/5, মানে অপশন ডি হচ্ছে প্রশ্ন। কোন স্টেপে অসুবিধা হলো বলো? আমি কি আরেকটা এক্সাম্পল দেবো? ধরো এই অঙ্কটিতে এখানে 3/5 আছে, তাহলে এইটুকু পোর্শনের ভ্যালু হতো, প্রথমে 3 লিখবো, তারপরে 5 লিখবো। টোটাল কটা অপারেশন? টোটাল দুটো প্লাস আছে, দুটো প্লাস, তাহলে দুটো এরকম দাগ দিয়ে দিলাম। এবার বলো কত লিখবো, এখানটায় কত লিখবো, এখানটায় কত লিখবো? 8, 5 আর 3 8, আর ওখানে হচ্ছে ওখানে 13 স্যার, প্রথমেরটা 8, দ্বিতীয়টা 13। তাহলে এইটুকুর ভ্যালু 8/13। 8/30। চলো, এটা এবার হয়ে গেল অঙ্ক। তারপরেরটি, এইটা বলো। এটা পেরে যাবে তোমরা করতে, এটা হয়ে যাবে। চলো, এগুলো কিচ্ছু নেই, এই অঙ্কগুলো এরকম দেখে মনে হচ্ছে, বাস দেখে নাও একবার তাহলে 49 এরটা পারো কিনা। কেটে যাবে, ওপরে নিচে অনেক সংখ্যা কেটে যাচ্ছে। টাইম Just, লাগবে একটু, হ্যাঁ কাটাকাটিতে হয়ে যাবে স্যার সবগুলো। হুম। স্যার করবো 49টা? করবে, পরে করে নেবে, তোমাদের সেট আমি পাঠিয়ে দেবো, বেশ বেটার হবে অন্য কিছু অঙ্কগুলো দেখে নি। ঠিক আছে স্যার। 54 এটা দেখো, পর পর 4টি সংখ্যার গড় হচ্ছে 27, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে যখনই পর পর 4টি জোড় সংখ্যা বলেছে, এটা আবার একটি জোড় সংখ্যা, তার মানে এইরকম 4টি পর পর জোড় সংখ্যা আছে, তাদের অ্যাভারেজ, তাহলে 4টি সংখ্যার অ্যাভারেজ কোথায় থাকবে? এইরকম বরাবর মাঝে, এইদিকে দুটো ওইদিকে দুটো, দ্যাট মিনস এখানে তো রয়েছে 27, মাঝখানে থাকে, গড় সবসময় মাঝখানে থাকে। তাহলে ওই পরের সংখ্যাটি তাহলে কত? 28, তাহলে এইদিকে কত? 26, পাশাপাশি দুটো সংখ্যা, যেহেতু পর পর বলেছে, এবং এইটা হবে তাহলে কত? 24, এইটা হবে কত? 30। কোনো প্রশ্ন থাকলে বলো। কেন এরকম করলাম? প্রথমে দেখো, আমি ইভেন নাম্বার বলেছে, সবগুলো জোড় সংখ্যা হতে হবে, তাহলে মাঝখানে আমি বসিয়ে দিলাম 27, তাই তার আগে জোড় সংখ্যাগুলো পরপর লিখলাম। 27-এর আগে মানে 27-এর থেকে ছোট, 27-এর থেকে ছোট হলো 26, 26-এর থেকে ছোট 24, জোড় সংখ্যা যেহেতু তাই 2 গ্যাপ দিয়ে দিলাম। সেম ভাবে 27, 27-এর পরবর্তী জোড় সংখ্যা 28, তার পরবর্তী জোড় সংখ্যা 30, তাহলে সব থেকে বৃহত্তম হলো 30। হ্যাঁ স্যার ঠিক আছে। এই সেম অঙ্ক দেখো, পর পর 5টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি দেয়া আছে, আগেরটা যেমন অ্যাভারেজ ছিল, এখন সমষ্টি দেয়া আছে। তো সমষ্টিকে 5 দিয়ে ভাগ করলে আমি অ্যাভারেজ 15 পেয়ে গেলাম, তাহলে আমি 1 2 3 4 5, তাহলে এবার আমি মিডিল, আগেরটা যেমন মিডিলটা পাচ্ছিলাম না, এবার মিডিলেরটাই পেয়ে গেছি, একদম মাঝে যেটা, এটাই হলো 15। স্যার তারপরে 11 আনসার হবে, 11 অপশনে। হুম, তারপরে যেহেতু এখানে বিজোড় বলেছে, তাহলে বিজোড় হলে আমি পরেরটা 13, তার আগেরটি কত হবে? 11, তাহলে আমার এই প্রশ্নের আনসার হয়ে গেল 11। তারপরে প্রশ্ন হচ্ছে 56, 56, ওপরে গুলো আমি যাচ্ছি, এটা করে নিয়ে তারপরে যাচ্ছি। 56 একবার পড়ে না, 18টি চেয়ার এত টাকায় বিক্রি করলে কোনো একজন ব্যক্তির 10% ক্ষতি হয়, তবে কতগুলি চেয়ার এত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? দুটো পয়েন্ট আছে যে স্যার প্রত্যেকটির বিক্রয় মূল্য বার করব,
দিয়ে দেখো এমনি যদি আমরা বোঝার জন্য করি তাহলে প্রথমে আগে বোঝার জন্য করি। দেখো 18টি চেয়ার, তারপরে আমি এই এসে যাচ্ছি রেশিও দিয়ে কিভাবে করা যায়। 18টি চেয়ার এত টাকায় বিক্রি করেছে, তাহলে এক একটি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? 11666 ডিভাইডেড বাই 18। 8 দিয়ে যদি কাটাকাটি করি, 6 18 108, 4 18 72, এত টাকা করে এক একটি চেয়ারের বিক্রয় মূল্য। হ্যাঁ বলো। স্যার 11664। হ্যাঁ হ্যাঁ 11664। তারপরে এবার এক একটির বিক্রয় মূল্য আমি পেয়ে গেলাম। প্রশ্নে এবার 10% ক্ষতির কথা বলেছে। 10% ক্ষতি যদি করি তাহলে এটার কেনা দাম নিশ্চয়ই বেশি ছিল ক্রয় মূল্য। 10%-এ বিক্রি করেছে, ক্ষতিতে বিক্রি করেছে, মানে 90%-এ বিক্রি করেছে, তার মানে অ্যাকচুয়ালি ওর কেনা দাম কত ছিল? 100 টাকা। তাহলে এর কেনা দাম হচ্ছে 648 ইন্টু 100 ডিভাইডেড বাই 90। 7 9 63, 9 2 18, 720 টাকা কেনা দামটা বেশি ছিল, তাহলে এটা 720 টাকা কেনা দাম পেলাম। আচ্ছা, 10% লাভে বলছে বিক্রি করতে গেলে এত টাকায় সে কতটা বিক্রি করবে। আচ্ছা, এটা বিক্রয় মূল্য হলো, এটা কি ভুল হয়েছে? 90, হ্যাঁ এটা ক্রয় মূল্য হলো। এবার বিক্রয় মূল্য 10% দামে লাভে বিক্রি করতে চাইছে, তাহলে 720-র 110%-এ বিক্রি করতে চাইছে, তার মানে 792 টাকায় বিক্রি করছে। এক একটি 792 টাকা বিক্রয় মূল্য হলো। তাহলে টোটাল 17,424 টাকায় ও কতগুলো বিক্রি করতে পারবে? বলো, বোঝা গেল কি পয়েন্ট? এইটা ডিভাইডেড বাই 18 করলাম, এক একটা কেনা দাম পেলাম, না না কেনা দাম, বিক্রি দাম পেলাম, কিন্তু এই দামে বিক্রি করে তার 10% লস হয়েছিল, তার মানে এটা কিন্তু কেনা দাম নয়। 100 টাকায় কিনলে ও 90 বিক্রি করছিল, এইরকম ব্যাপারটা। তাহলে 100 টাকায় কিনলে 90 বিক্রি করছে, বা 90 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য। তেমন 1 টাকা হলে 100 বাই 90, 664 এই টাকায় যদি তার বিক্রি করে থাকে তাহলে 90 ক্রয় মূল্য, তাহলে কত হবে? এইটা। তাহলে কেনা দাম পেয়ে গেলাম। এরপরে সে কিন্তু বিক্রি করতে চাইছে 10% লাভে, তার মানে 110%-এ। তাহলে 110% হলে আমি কেনা দাম পেয়ে নতুন বিক্রি দাম এখন 792 টাকা এক একটার দাম। তো প্রশ্নে জানতে চেয়েছে যে এখন 17,424 টাকায় বিক্রি করলে তার 10% লাভ করতে গেলে কটা চেয়ার বিক্রি করতে হবে। এক একটা বিক্রয় মূল্য নতুন পেয়ে গেছি, এটা দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব, লাস্ট ডিজিট দিয়ে দেখে নি, 2 2 2 2, লাস্টে 2 2 2 2 22 22, 2 দিয়ে দেখে নিলাম, লাস্ট ডিজিট 2 দিয়ে কাটলে তো 2 হয়, তাহলে অপশন টেস্টে আমি 22 পেয়ে গেলাম। কোনো প্রশ্ন থাকলে বল। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। মুছে দিলাম। হ্যাঁ স্যার, রেসি আচ্ছা, রেশিও দিয়ে করবো। হ্যাঁ, এবার দেখো প্রথমে ও 10% লস করছিল, তার মানে 90 বিক্রি করছিল। এখন ও বিক্রি করতে চাই 10% লাভে, তার মানে 110-এ বিক্রি করতে চাই। 110 টাকা বিক্রি করবেন। তাহলে 9:11, এইটা তার আগেকার দাম আর বর্তমান দামের অনুপাত হবে। তাহলে আগে যে জিনিসটা ও 11,11664-এ বিক্রি করছিল, তাহলে এখন সেই দামটা কত হবে এটা আগে বার করি। তাহলে আমি দেখে নিই যে এটা 9 দিয়ে কত দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা এরকম হিসেবটা, 11,664 ডিভাইডেড বাই 9 ইন্টু 11। তাহলে 9 দিয়ে ডিভাইড করো, যাবে, কারণ আমি ডিজিট গুলো যোগ করে দেখো, 9 9 6 6 12, 4 16 আর 2 18। 1296 1296। 1 2 মাল্টি 1296। তাহলে ওই জিনিসটার বিক্রয় মূল্য 1296 ইন্টু 11 করতে হবে তো। তাহলে 6 9 6 15 5 হাতে থেকে 1, 9 আর 2 11, 12 হাতে থেকে 1, এটা 4, 14256। তাহলে এটা কি বেরোলো?
এটা বেরোলো কি, যে আগে যে জিনিসটা ও এত দামে বিক্রি করছিল, যে 18খানা চেয়ার এই দামে বিক্রি করছিল, এখন ওকে 18খানার চেয়ার এই দামে বিক্রি করতে হবে, মানে 18খানার চেয়ার বিক্রি করতে হবে এই দামে, এই দামে বিক্রি করতে হবে 18টা 18টা চেয়ার। চেয়ারের বিক্রয় মূল্যটা বেরিয়েছে। হ্যাঁ, এবার প্রশ্নে জানতে চেয়েছে যে এটা যদি 17,424 হয় তাহলে এইটার ভ্যালু কত হবে, বুঝলে? এত টাকায় যদি 18টা বিক্রি করে তাহলে হ্যাঁ। এত টাকায় কটা বিক্রি করতে হবে। এবার এখানেও তুমি কাটাকুটি করে রেশিও করতে পারো, যে এটা স্যার আর্টিকেল রেশিও করে করতে পারি, বা সিম্পলিফাই করলে আমার এটা দেখো এরকম হয়। তাহলে 18/14256 ইন্টু 17424 এই হবে। 18 দিয়ে তো কেটে যাবেই, কাটতেই হবে, 18 দিয়ে কাটা যাক, 8 18 যাবে না, সেভেন তাহলে টোয়েন্টি যাবে নাইন হচ্ছে 7, তারা 7 9 2 না 7 9 2 স্যার 7 9 2। 7 9 2, এইটা দেখো 2 দিয়ে কেটে যায়, 2 2 22, তাহলে এই হলো আমার 22খানা। ক্লিয়ার স্যার। আচ্ছা, তারপরে স্যার 57, এইভাবে করলে ক্যালকুলেশনটা একটু বেশি লাগছে, অনুপাতে যদি করি আগেরটাও ক্যালকুলেশন বেশি ছিল, আমি তাড়াতাড়ি মুখে করে দিয়েছি তাই, কাটাকুটি ওখানেও করতে হয়েছিল কিন্তু 11,400 11,664কে 18 দিয়ে এখানেও কাটতে হয়েছিল, কিন্তু ওখানেও হয়েছিল, কিন্তু যেহেতু আমি ওটা ডাইরেক্ট করে দিয়েছিলাম যে 700 648 এইরকম পেয়েছিলাম, 600 কত যেন পেয়েছিলাম, 8 8 64, হ্যাঁ 8 6 8 48, ওখানেও করতে হয়েছিল। তবে এই নিয়মে কিছু অঙ্কে অবশ্যই সুবিধে পাবে, সে পরে দেখবো সেগুলো। ঠিক আছে। উপরের দিকে মৌলিক সংখ্যার যোগফল এইখানে দেখে নি, যে 57 625-এর 12%, 555 এর 15%, এইটার 9%, 845 720 10%, এদের মধ্যে কোনটি বেশি হবে? পার্সেন্টেজ করার সময় আমরা 12 ইন্টু ডিভাইডেড বাই 100 না করে সিম্পল 12 দিয়ে গুণ করো, তাহলে এটা দেখছি 6 12 72, 720 থেকে একটু বেশি হবে, মানে 775 75। এটা যদি আমি করি 5 15 75, মানে আমি অ্যাকচুয়ালি রাউন্ড ফিগারে ধরছি এগুলো, তাহলে এইটা 8 9 72, এটা 72, তার মানে এগুলো রেস থেকে এমনি বাদ হয়ে যাচ্ছে, দেখো এইটা এর 10% করলে আমার 72, এইটার 9% যদি বার করি তাহলে 8 9 72 আর 5 9 45, তার মানে এটা হলো প্রায় 76-এর কাছাকাছি। এইটা দেখো 5 15 75 ইন্টু 7, এটা প্রায় 82-র কাছাকাছি চলে যাবে। 6 12 72, মানে এটা 75, মানে 75। যদি ডাউট হয় মাল্টিপ্লাই করে নাও, অনেক, যে আমি 2 নাম্বার আর 3 নাম্বারটা মাল্টিপ্লাই করে দেখি। 555 এর 15%, এক তো তুমি 15 দিয়ে গুণ করতে পারো, আদারওয়াইজ এভাবে করতে পারো যে স্যার 100% মানে কত, 55, তার মানে 10%, 555 10% ইজ ইকুয়াল টু কত, 55.5, তাহলে 5% ইকুয়ালস টু কত, তার মানে 27 2 54.75, তাহলে ওভারঅল 15% ইকুয়ালস টু, আমি যদি এই দুটোকে যোগ করি তাহলে দেখো 7 5 82, 83 চলে আসছে, তাহলে 25 83.25। এই জিনিসটা বোঝা গেল? দেখো তো, গুণ না করলে এভাবে করতে হবে, মাল্টিপ্লাই যদি না করো এভাবে করতে হবে। 10% করলাম, ডেসিমালটাকে সরিয়ে দিলেই 10% হয়ে যায়, 10% যা পেলাম তাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 5% পেয়ে গেলাম, এই দুটো অ্যাড করে দিলাম। আদারওয়াইজ এটাও কোনো অসুবিধা নেই গুণ করলে, আমি আইডিয়াতেই বলেছি যে এটাকে গুণ না করে এমনিই বুঝতে পারছি স্যার 5 15 75, 75-এর থেকে তো অনেকটাই বেশি হবে, কারণ এটা 5 দিয়েও যদি গুণ করি তাহলে এটা আমার 75 আর 7.5, তার মানে 82 এর কাছাকাছি আসছে। আর এইটা যদি আমি মাল্টিপ্লাই করি, দেখো 845, আমি এটাকে 8.5ই ধরি যদি,
ইন্টু 9 করো, 8 9 72 আর 4 4.5 মানে 76 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, এগুলো মোটামুটি গুণ না করেও রাউন্ড ফিগার বা অপশন টেস্টের কথা ভেবেও অঙ্কগুলো করা যায়। এবার উপরের দিকে কিছু অঙ্ক ছিল। আচ্ছা, চলে যাই এই অঙ্কটিতে। 20 থেকে 45 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? এটা প্রশ্নটা তোমরা তো করো না, যেহেতু তোমাদের তো সেট পাঠিয়ে দিই, করো করো তো না, কারণ করলে কিছু প্রশ্ন এটা দেখো, দুটি ক্রমিক সংখ্যা না, এটা দুটি ক্রমিক সংখ্যার যোগফল কখনো 69 হতে পারে না যদি অপশনগুলো সেই এই অপশন হয়, মানে এটা প্রশ্নটা এরর আছে। পরপর দুটো সংখ্যার যোগফল যদি এই অপশন হয়, তাহলে এই অপশনে পরপর যে কোনো দুটো সংখ্যার যোগফল 69 হবে না, তাহলে এটাও এরর আছে। 55 52 মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। 20 পরে হচ্ছে 23, তারপরে 29, তারপরে 31, তারপরে 37, তারপরে 41 43, এইগুলো অ্যাড করতে বলা। আলাদা কোনো ফর্মুলা বার করা যায় না প্রাইম নাম্বারের, তাই জন্য এভাবে লিখেই অ্যাড করতে হবে। লিখে যদি অ্যাড করি তাহলে বলো কত